আপনি যদি ইরানের অভ্যন্তরীণ রাজনীতিতে যে অস্থিরতার বিষয়টি পশ্চিমা মিডিয়ায় উঠে আসছে, এত বড় একটা যুদ্ধ এবং এরকম একটা ঘোলাটে পরিস্থিতিতে ইরানের এই ছোটখাটো বিষয়গুলো পশ্চিমা মিডিয়ায় এনে কতটা আসলে ফায়দা লোটার সুযোগ আছে নাকি আসলে এটি ফ্যাক্ট, এটা আপনার কাছে শুনবো। এখন যুদ্ধ করতে গেলে তো আপনাকে ন্যারেটিভ তৈরি করতে হবে। আপনার হেজিমনি মানে কামিয়াব করতে গেলে তো আপনাকে ন্যারেটিভ তৈরি করতে হবে। এবং ন্যারেটিভ তৈরি করার জন্যও কিন্তু অনেক মেশিনারি কাজ করে। এখন আমরা দেখাতে চাই যে ইরানের ভিতরে বড় বিভক্তি আছে। আহমেদিনেজাদ তিনি মোসাদের জন্য কাজ করেছেন। ইসরায়েল তার জন্য তাকে প্রেসিডেন্ট বানাতে চেয়েছে। এরকম অনেক তথ্য আছে। এখন এই তথ্যগুলো কি ভ্যালিডিটি কি আমরা জাস্টিফাই করতে পারি কিনা? এটা কি দেখার সুযোগ আছে কিনা? অ্যাজ এ জনগণ আমাদের সেই সুযোগ নেই। ঘরের রাজনীতিতে এখন পর্যন্ত প্রেসিডেন্ট ট্রাম্পের সবচেয়ে বড় বিজয় হিসেবে দেখা হয় ইমিগ্রেশনে যে কঠোরতা তিনি করছেন, কিন্তু সেখানেই যখন নাগরিকদের প্রাণ যাচ্ছে সেটি উল্টো তার জন্য কতটা বুমেরাং হচ্ছে বলে আপনি মনে করছেন? ইমিগ্রেন্টদেরকে আইএসরা যেখানে সেখানে গুলি করে হত্যা করা শুরু করলো এবং হত্যা করার আগে, গুলি চালানোর আগে যে কিছু নিয়ম নীতি আছে সেগুলো ফলো করতে হবে, সেই এনাফ নিয়ম নীতি বা ট্রেনিং তাদেরকে দেওয়া হলো না, যার ফলে আইএস একটা ব্যর্থ প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। সামনে আসছে আমাদের ইলেকশন, নভেম্বরের ইলেকশন কিন্তু একটা খুবই গুরুত্বপূর্ণ মাইলফলক। আগামী বৃহস্পতিবারে আমাদের প্রেসিডেন্ট কিন্তু জাতীয় উদ্দেশ্যে বক্তব্য দিবেন এবং তিনি মূললি এই ফোকাসই করবেন আগামী ইলেকশনটা নিয়ে। তো এখন কথা হচ্ছে যে এগুলো হচ্ছে ঘরোয়া বিষয় এবং এগুলোর মানুষ কিন্তু খুব বিচার করে এবং এগুলোর উপরে ডিপেন্ড করে কিন্তু যে মানুষ আসলে কোন দিকে যাবে, কাদেরকে ভোট দিবে। তিনি মিড টার্ম নির্বাচন নিয়ে কেয়ার করছেন না, তার কাছে একমাত্র ইস্যু হলো ইরানকে কোনোভাবে পারমাণবিক শক্তিধর দেশ হতে দেওয়া যাবে না। মধ্যবর্তী নির্বাচনের আগে এটি রিপাবলিকানদেরকে, আমি ডেমোক্রেটদের কথা আনছি না, কতটা চাপে রাখতে পারবে বলে আপনার কাছে মনে হয়? এটা আলটিমেটলি ডিপেন্ড করবে হচ্ছে যে সমস্ত রিপাবলিকানরা মিড টার্মে ভোটে জেতা না জেতা তাদের উপর, তাদের ক্যারিয়ারের উপর মানে কোনো প্রভাব ফেলে, তারা কি ধরনের চাপে রাখতে পারেন প্রেসিডেন্ট ট্রাম্পকে সেটার উপরে। আপনি যদি ইরানের অভ্যন্তরীণ রাজনীতিতে যে অস্থিরতার বিষয়টি পশ্চিমা মিডিয়ায় উঠে আসছে, এত বড় একটা যুদ্ধ এবং এরকম একটা ঘোলাটে পরিস্থিতিতে ইরানের এই ছোটখাটো বিষয়গুলো পশ্চিমা মিডিয়ায় এনে কতটা আসলে ফায়দা লোটার সুযোগ আছে নাকি আসলে এটি ফ্যাক্ট, এটা আপনার কাছে শুনবো। ইরান মানে পশ্চিমা বিশ্বব্যাপী পুঁজিবাদ হচ্ছে এমন একটা মেশিন, যে মেশিনটা কিন্তু মার্কেট তৈরি করে। যুদ্ধ কিন্তু একটা বড় ব্যবসা এবং বিশাল বিশাল কোম্পানিগুলো, এই যে মধ্যপ্রাচ্যের গাফভুক্ত কান্ট্রিগুলোতে আপনার বিলিয়ন্স এন্ড বিলিয়ন্স অফ ডলার তারা অস্ত্র বিক্রি করে, রাইট? যুদ্ধ একটা হচ্ছে ব্যবসা, আপনার যুদ্ধ করতে হবে, যুদ্ধ করাইতে হবে। ইরান ইরাক যুদ্ধ যখন হয় তখন আমরা দেখেছি একদিকে ইসরায়েল অস্ত্র দিচ্ছে এক দেশকে, আরেকদিকে আমেরিকা অস্ত্র দিচ্ছে একদিকে। এবং পৃথিবীর যে কোনো প্রান্তে যখন আপনি যুদ্ধ দেখবেন, ইট ইজ কঙ্গো অর এনি পার্ট অফ দি ওয়ার্ল্ড, দেখবেন যে পরাশক্তিরা এখানে একটা বাণিজ্য করার ধান্দার মধ্যে থাকে। এবং আমাদের প্রেসিডেন্টের মুখ থেকে আপনি অবভিয়াসলি শুনতেছেন, উনি টোলের কথা বলেন, ফি এর কথা বলেন, বিলিয়ন্স এন্ড বিলিয়ন্স যারা ইনভেস্টমেন্টের কথা বলেন। অর্থাৎ হচ্ছে এখানে মানি হচ্ছে মূল ফ্যাক্ট। অর্থাৎ এর মধ্যে দিয়ে আসলে যুদ্ধ কি জনগণ চায় নাকি? যুদ্ধ জনগণ কখনো চায় না। যুদ্ধ চায় হচ্ছে স্বার্থবাদী একটা মহল থেকে পুঁজিবাদ ব্যবস্থার মধ্যে, তারা যুদ্ধ চায় কারণ তাদের সম্পদ বিলিয়ন্স এন্ড বিলিয়ন্স, ট্রিলিয়ন্স এন্ড ট্রিলিয়ন্স ডলারে উন্নীত হবে, তারা লাভবান হবে। এটি হচ্ছে মূল ফ্যাক্ট। এখন যুদ্ধ করতে গেলে তো আপনাকে ন্যারেটিভ তৈরি করতে হবে। আপনার হেজিমনি মানে কামিয়াব করতে গেলে তো আপনাকে ন্যারেটিভ তৈরি করতে হবে এবং ন্যারেটিভ তৈরি করার জন্য কিন্তু অনেক মেশিনারি কাজ করে। এই যে যেটা সাকিব ভাই বললেন যে এই যে ইরানকে নিয়ে আপনার ওই আহমেদিজানকে নিয়ে যে আপনার ইয়েগুলো টাইমস করেছে, টাইমস এর আগে অনেক এরকম নিউজ করেছে। তারা মানে নিউজ তৈরি করে, কারণ হচ্ছে যে একটা ন্যারেটিভ তৈরি করতে হবে এবং এই ন্যারেটিভ না তৈরি করলে তো আপনি রিজনস তৈরি হবে না যে আপনি আসলে কোথাও কিছু করতে গেলে বা অ্যাকশন নিতে গেলে কেন অ্যাকশনটা নেবেন, তাই না? এখন আমরা দেখাতে চাই যে ইরানের ভিতরে বড় বিভক্তি আছে। আহমেদিনেজাদ তিনি মোসাদের জন্য কাজ করেছেন। ইসরায়েল তার জন্য তাকে প্রেসিডেন্ট বানাতে চেয়েছে। এরকম অনেক তথ্য আছে। এখন এই তথ্যগুলো কি ভ্যালিডিটি কি আমরা জাস্টিফাই করতে পারি কিনা? এটা কি দেখার সুযোগ আছে কিনা? অ্যাজ এ জনগণ আমাদের সেই সুযোগ নেই। আমরা ন্যারেটিভ গুলো দেখি, দেখে কিছু মানুষ আবেগে আপ্লুত হই, কিছু মানুষ বিশ্বাস করি, কিছু মানুষ যারা আমরা তথ্য ফ্যাক্ট চেক করতে পছন্দ করি তাদের কাছে এগুলো বিশ্বাস্য মনে হয় না। আমি সাকিবের সাথে একমত। এখন কথা হচ্ছে ইরানে কি ডিভিশন কি নাই নাকি? হ্যাঁ, অবভিয়াসলি সেখানে ডিভিশন আছে। একটা দেশের রাজনীতি থাকলে সেখানে ডিভিশন আছে। এখন ইরানের সব তথ্য কি আমরা ঘরোয়াভাবে আমরা এখানে জানতে পারবো নাকি আন্তর্জাতিকভাবে? ইরানে কি সেই ফ্রিডম অফ ইনফরমেশন আছে কিনা? ইরানের সেই ইরানের রাজনীতিবিদরা কে কোথায় লোকাল লেভেলে কথা বলছেন, ইরানের শাসন ব্যবস্থা নিয়ে সেগুলো কি আমাদের জানার সুযোগ আছে কিনা? না, একদমই নাই। ইরানে হচ্ছে আমেরিকা দিয়ে এইভাবে আমি ফ্রি স্পিচ দিতে পারি, মত প্রকাশ করতে পারি, সেই ফ্রি স্পিচ বা মত প্রকাশের স্বাধীনতা কিন্তু ইরানের মধ্যে নাই। যার ফলে এরকম নিউজকে আমরা কতটুকু বিশ্বাস করব, এটা আমাদেরকে ইতিহাস ফ্যাক্ট চেক করেই কেবলমাত্র এটার উপর রিলাই করতে হবে। ঘরের রাজনীতিতে এখন পর্যন্ত প্রেসিডেন্ট ট্রাম্পের সবচেয়ে বড় বিজয় হিসেবে দেখা হয় ইমিগ্রেশনে যে কঠোরতা তিনি করছেন, কিন্তু সেখানেই
যখন নাগরিকদের প্রাণ যাচ্ছে সেটি উল্টো তার জন্য কতটা বুমেরাং হচ্ছে বলে আপনি মনে করছেন আমাদের ঘরের রিসেন্ট ভিতরে? এই যে ঘরোয়া যে ব্যবস্থা বা যেটা ট্রাম্পের একটা অন্যতম বড় মাগা প্রজেক্ট একটা এজেন্ডা ছিল যে ইলিগাল ইমিগ্রেন্টদেরকে এই দেশ থেকে তাড়িয়ে দেওয়া, এবং সেই ডোজটা কিন্তু আমেরিকার জনগণ খেয়েছে। আমেরিকার জনগণ প্রায় 80% তারা মনে করতো যে হ্যাঁ, ইলিগালরা এই দেশের মধ্যে থাকবে কেন, বেনিফিট নিবে কেন, তাদের সন্তান, তারা ওই ট্যুরিস্ট ভিসায় আসবে, সন্তান পয়দা করবে, তাদের সন্তান ইউএস সিটিজেন হয়ে যাবে, এগুলো কেন হবে? আসলে পৃথিবীতে যে কোনো সেইন কান্ট্রি এটা তো অ্যাকসেপ্ট করবে না। আমরাও এটাকে অ্যাকসেপ্ট করি নাই, যার ফলে আমরা ট্রাম্পকে বিশ্বাস করেছি, ভোট দিয়েছি, তাকে প্রেসিডেন্ট নির্বাচন করেছি। এখন উনি ইলিগালদেরকে তাড়ানো শুরু করেছেন বিভিন্ন ভাবে। এখানে ট্যাকটিকটা ছিল একটা প্রবলেমেটিক, অর্থাৎ দ্য ওয়ে দ্যাট হি ইজ ট্রিটিং দ্য ইমিগ্রেন্ট পিপল অ্যান্ড দ্য ওয়ে হি ইজ ড্রাইভিং অ্যাওয়ে দ্য ইমিগ্রেন্ট পিপল আউট অফ দিস কান্ট্রি, এই ট্যাকটিকটার সাথে আমরা একমত না। যেভাবে করে আইস বিভিন্ন ছোট ছোট শহরে গিয়ে লোকাল পুলিশকে মনে করেন যে ওভার ফোর্স করে সিটিগুলোকে দখলে নিয়ে, আপনি মিনিয়াপলিসের ঘটনা নিশ্চয়ই আপনার মনে আছে, সেখানে কাইন্ড অফ গৃহযুদ্ধের মতো লেগে যাওয়ার মতো অবস্থা তৈরি হয়েছিল, তাই না? স্টেটের পারমিশন না নিয়ে একটা স্টেটে গিয়ে আপনি ইমিগ্রেন্টদেরকে ধরে ধরে ইচ্ছা মতো ডিটেনশনে রাখতেছেন, কখনো প্লেনে করে অন্য দেশে পাঠিয়ে দিচ্ছেন। আমেরিকার যে কোর একটা ভ্যালু আছে ডিউ প্রসেস, অর্থাৎ এই দেশের ভূখণ্ডে যে আপনি যখন ঢুকে গেলেন তখন কিন্তু আপনি আমেরিকার জুরিডিকশনের মধ্যে চলে গেলেন। ডাজন্ট ম্যাটার আপনি বৈধ আর অবৈধ, আপনাকে যদি জেল দেওয়া যায়, আপনাকে যদি ধরা যায়, তাহলে আপনাকে ডিউ প্রসেসও আপনার জন্য ফলো করাইতে হবে, অর্থাৎ আপনি সত্যি অপরাধী কিনা, দোষী কিনা, এটা ডিউ প্রসেসের মাধ্যমেই কেবলমাত্র প্রমাণিত হবে। ডিউ প্রসেস মানে হচ্ছে কোর্টের মাধ্যমে, কোর্ট নিরপেক্ষ একটা বডি, সেই ডিটারমাইন করবে যে এই মানুষটাকে আমেরিকায় রাখা যাবে না, কি প্রসেস তাকে বের করে দেওয়া হবে। কিন্তু এগুলোর কোনো কিছু তোয়াক্কা না করে আপনি মানুষকে ধরে ধরে পাঠাচ্ছেন, মানুষ ভয়ের মধ্যে থাকছে, সন্তানরা, মা বাপ হারা হচ্ছে, মা বাপরা সন্তান হারা হচ্ছে, ছেলে মেয়েরা কলেজ স্কুলে যেতে পারছে না, তারা ভয়ে থাকছে। এই ভয়ের সংস্কৃতি তো আমরা আসলে চাই না, এইটা তো আমরা দেখতে চাই না। নট অনলি দ্যাট, আবার আপনি ইমিগ্রেন্টদেরকে আইসরা যেখানে সেখানে গুলি করে হত্যা করা শুরু করলো, এবং হত্যা করার আগে, গুলি চালানোর আগে যে কিছু নিয়ম নীতি আছে সেগুলো ফলো করতে হবে, সেই এনাফ নিয়ম নীতি বা ট্রেনিং তাদেরকে দেওয়া হলো না, যার ফলে আইস একটা ব্যর্থ প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। এবং এখন এই মুহূর্তে যদি আমেরিকার জরিপ আমরা দেখি, এই আইসের যে ট্যাকটিক এবং ডোনাল্ড ট্রাম্পের যে ইমিগ্রেশনদেরকে তাড়ানোর যে পলিসি, এটা সম্পূর্ণ একটা ব্যর্থ পলিসি হিসেবে আমরা এই মুহূর্তে আমাদের জনগণের মেজরিটি সেটা বলছে। এখন এমতি অবস্থায় সামনে আসছে আমাদের ইলেকশন, নভেম্বরের ইলেকশন কিন্তু একটা খুবই গুরুত্বপূর্ণ মাইলফলক। আগামী বৃহস্পতিবারে আমাদের প্রেসিডেন্ট কিন্তু জাতীয় উদ্দেশ্যে বক্তব্য দিবেন, এবং তিনি মনলি এই ফোকাসই করবেন আগামী ইলেকশনটা নিয়ে। তো এখন কথা হচ্ছে যে এগুলো হচ্ছে ঘরোয়া বিষয়, এবং এগুলোর মানুষ কিন্তু খুব বিচার করে, এবং এগুলোর উপরে ডিপেন্ড করে কিন্তু যে মানুষ আসলে কোন দিকে যাবে, কাদেরকে ভোট দিবে। আপনি যদি রিসেন্ট পোল দেখে থাকেন তাহলে 85% আপনার রিপাবলিকানরা, মাগা রিপাবলিকানরা, তারা কিন্তু ভোট দিতে যেতে চায়। 78% ডেমোক্রেটরা ভোট দিতে চায়, 66% ইন্ডিপেন্ডেন্ট পিপলরা ভোট দিতে আগ্রহী। কিন্তু আবার ভোটে কাকে নির্বাচিত করবো সামনে, এটা পিছনে দেখবেন 52% কিন্তু ডেমোক্রেটদের ভোট দিতে চায় ইন জেনারেল, and 48% কিন্তু রিপাবলিকানদের পক্ষে। এখন কথা হচ্ছে, যদি প্রেসিডেন্ট যদি ইমিগ্রেশন পলিসিটাকে যদি সঠিকভাবে হ্যান্ডেল করতে না পারে, আজকে যে ঘটনাটা ঘটেছে আপনি দেখেছেন, টেক্সাস এবং মেইনের মধ্যে গুলি করা হয়েছে, এবং এটা নিয়ে জনগণ ফুঁসে উঠেছে, এবং যখন ওইখানে গুলি চালানো হয় তখন এটা কিন্তু কোনো এভিডেন্স প্রুফ বা ভিডিও ফুটেজ কিন্তু নাই। অর্থাৎ আইসদেরকে এই ধরনের কর্মকাণ্ড করতে যাওয়ার সময় তাদের যে বুকে ক্যামেরা থাকা দরকার, সেটা অন থাকা দরকার, এটা ভিডিও রেকর্ডিং হওয়া দরকার, এটা কিন্তু সেটা ছিল না। সুতরাং এর মানে কি? এর মানে আমরা জানি না যে কেমন ভাবে, কত অন্যায় ভাবে বা কিভাবে তাদেরকে মানে গুলি চালানো হয়েছে চলন্ত অবস্থায়, খুব কোনো অপরাধ নাই এমন একটা মানুষকে, এবং যে কোনো বড় ধরনের সাসপিশনের মধ্যেও ছিল না, কিন্তু ইমিগ্রেন্ট পিপল ছিল। তো এরকম যদি চলতে থাকে অবশ্যই এটা একটা বিশাল ইম্প্যাক্ট পড়বে আগামী ইলেকশনে। এবং এই মুহূর্তে জনগণ মনে করে যে প্রেসিডেন্ট ট্রাম্পের এই ইমিগ্রেশন ট্যাকটিক্স এন্ড আইসের যে ট্যাকটিক্স, মানুষকে ধরা, বের করে দেওয়া, অন্য দেশে নিয়ে রাখা, ডিটেনশনে রাখা, এটা সম্পূর্ণ একটা ব্যর্থ পলিসিতে পরিণত হয়েছে, এবং এটা ডেফিনেটলি একটা ইম্প্যাক্ট সামনে আসছে। তেলের দাম বাড়ছে, কি পরিমাণ বাড়ছে সেটি ভোক্তারা সবাই টের পাচ্ছেন পাম্পে গেলেই, এবং একই সাথে এখানকার নিত্য জীবনের যে ব্যয় সেটি বাড়তে বাড়তে অনেকেরই না বিশ্বাস ওঠার মতো একটি অবস্থা হচ্ছে। এটিকে প্রেসিডেন্ট যদিও মুখে বলছেন, আপনিও বলছিলেন যে তিনি সকালে একটি বলেন, বিকেলে হয়তো অন্যটি বলবেন, কিন্তু এখন পর্যন্ত যেটি বলেছেন তিনি মিড টার্ম নির্বাচন নিয়ে কেয়ার করছেন না। তার কাছে একমাত্র ইস্যু হলো ইরানকে কোনোভাবে পারমাণবিক শক্তিধর দেশ হতে দেওয়া যাবে না। মধ্যবর্তী নির্বাচনের আগে এটি রিপাবলিকানদেরকে, আমি ডেমোক্রেটদের কথা আনছি না, কতটা চাপে রাখতে পারবে বলে আপনার কাছে মনে হয়?
আমার কাছে মনে হয় যে অলরেডি ইনাফ ড্যামেজ ঘটিয়ে ফেলেছে রিপাবলিকান বেজের এগেনস্টে, এবং সেটা আমরা বিভিন্ন সময় বিভিন্ন জরিপে দেখতে পাচ্ছি। এখন তো মেজরিটি অফ দি আমেরিকান, রিগার্ডলেস অফ রিপাবলিকান আর ডেমোক্র্যাটস, তারা ইরান ওয়ারের বিপক্ষে, এবং রিপাবলিকানদের মধ্যে একটা সিগনিফিকেন্ট অংশ এই যুদ্ধের বিপক্ষে, বিশেষত ইয়াঙ্গার ভোটার্সরা। একমাত্র বুমার রিপাবলিকান হচ্ছে একমাত্র এথনিক এবং এইজ গ্রুপ যাদের কাছে এই যুদ্ধটা এখনো রেলেভেন্ট। এছাড়া আমেরিকান কারো কাছে তো এই যুদ্ধটা রেলেভেন্টই না। তো এটা আলটিমেটলি ডিপেন্ড করবে হচ্ছে যে সমস্ত রিপাবলিকানরা মিড টার্মে ভোটে জেতা না জেতা তাদের উপর, তাদের ক্যারিয়ারের উপর মানে কোনো প্রভাব ফেলে, তারা কি ধরনের চাপে রাখতে পারেন প্রেসিডেন্ট ট্রাম্পকে সেটার উপরে। কারণ প্রেসিডেন্ট ট্রাম্প তো আর নির্বাচনে দাঁড়াচ্ছেন না এই মিড টার্মে, তাকে তো আর জনগণের ভোটের মুখাপেক্ষী হতে হচ্ছে না, তাই না? তো এখন যদি রিপাবলিকানরা যারা কংগ্রেস এবং সিনেটে আছেন, তারা যদি এই সাহসী কাজটা, এই রিস্কি কাজটা করতে পারেন, রিস্কিং অ্যালিয়েনেটিং দ্য মাগা বেজ, যদি তারা সাহস করে বলতে পারেন, যেটা দু একজন বলেছেন, সেটা যদি তারা কন্টিনিউ করতে পারেন এবং প্রেসিডেন্ট ট্রাম্পকে যদি এই চাপের মুখে রাখতে পারেন, যদি বলতে পারেন ইনাফ ইজ ইনাফ, তাহলে একটা সম্ভাবনা আছে যে প্রেসিডেন্ট ট্রাম্প হয়তো কিছুটা বাধ্য হবেন।